কনকনে শীতের রাত, ঝোপঝাড়ের মধ্য দিয়ে একটি অন্ধকার পথ। মাথার উপর গাছের ডালপালার ফাঁকে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। এই শীতের রাতে কিছুক্ষণ পর পর একটি ঠান্ডা হাওয়ায় শরীরের হাড় পর্যন্ত কেঁপে উঠছে। এই নির্জন রাস্তায় একা হেঁটে চলেছে অর্ণব। হঠাৎ একটা বাজ পড়ার শব্দে থমকে দাঁড়ায় সে। যাব বাবা, এই শীতের রাতে আবার বৃষ্টি। এমনিতেই শীতের জ্বালায় বাঁচি না, তার উপর বৃষ্টিতে হাড়গোড় জমে যাবে দেখছি। যাই যাই, তাড়াতাড়ি পা চালাই। এই দুর্যোগের রাতে হন্তদন্ত হয়ে ট্রেন স্টেশনের দিকে ছুটে চলেছে অর্ণব। স্টেশনে পৌঁছতে পৌঁছতে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হলো। কোনো রকমে ট্রেনে উঠে বসলো অর্ণব। পাশের সিটে তার হাতে থাকা ব্যাগটি রেখে শক্ত করে ধরে রেখেছে। কিছুক্ষণ পর পর বজ্রপাতের বিকট শব্দ ভেসে যাচ্ছে বহুদূর। বৃষ্টিটা এবার একটু চেপেই নেমেছে। বাহির থেকে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা এবং ঠান্ডা দমকা হাওয়া এসে লাগছে অর্ণবের গায়ে। অর্ণব জানালাটি বন্ধ করে আয়েশ করেই বসল। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে অর্ণবকে বলল, এই যে দাদা, একটু সরে বসুন না, ওদিকে তো রাজ্যের জায়গা পড়ে আছে। অর্ণব এক পলকের জন্য মেয়েটির দিকে তাকালো, আবার মুহূর্তে চোখ দুটো বন্ধ করে নিল। মেয়েটা অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে, অর্ণব সেটা শুনেও শুনছে না। সে চোখগুলো বন্ধ করে ঘুমের ভান করে আছে। মনে হচ্ছে বড্ড ঘুমাচ্ছে, আসলে একটু ঘুমের লেশ মাত্র নেই। এভাবে যদি ঘুমের ভান করে না থাকে তাহলে তার হাতের ব্যাগের উপর চাপ পড়তে পারে। মেয়েটা সিটের আশা ছেড়ে জানালার বাইরে তাকিয়ে আছে। ব্যাস, আর মাত্র দুটো স্টেশন, তারপরেই অর্ণবের মনের আশা মিটতে চলেছে। মেয়েটি আবারও অর্ণবকে উদ্দেশ্য করে বলল, আরে ও দাদা, আপনার ঘুম ভাঙলো? সরে বসুন না একটু। অর্ণব মেয়েটির কথার কোনো জবাব দিল না। মেয়েটি একটু বিরক্ত হয়েই বলল, আরে কি যাতা লোক রে বাবা, এত ভারী একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, সেই কখন থেকে ডেকে যাচ্ছি, একটুকু মায়া দয়া নেই নাকি? প্রায় 2 ঘন্টা পর ট্রেন এসে থামলো গোদলিপাড়া স্টেশনে। বৃষ্টি এখনো এক টানা পড়ে চলেছে। জন কয়েক লোক ছাড়া তেমন কেউই নামেনি স্টেশনে। স্টেশনের এক কোণে একটি ফাঁকা জায়গা দেখে দাঁড়ায় অর্ণব। কিছুক্ষণ পর একটি বৃদ্ধ লোক অর্ণবের পাশে এসে দাঁড়ালো। তার দিকে এক নজর তাকিয়ে বলল, কি হে ছোড়া, কোথায় যাবে? নরকে যাব, নরকে। রাস্তাটা কোন দিকে একটু বলে দিতে পারেন? আরে আরে, চড়ছো কেন? এই ঝড়ঝড়ের রাতে একা একা এখানে দাঁড়িয়ে আসো, তাই তোমায় জিজ্ঞেস করলুম। ও আচ্ছা। বৃদ্ধের প্রশ্নটা এড়িয়ে গেল অর্ণব। বৃদ্ধ আর কোনো কথা বাড়ালো না। অর্ণবের দিকে একটু সন্দেহের চোখে তাকিয়ে সেখান থেকে চলে গেল। বৃষ্টিটাও এবার ধরে এসেছে। প্ল্যাটফর্ম থেকে নেমে জঙ্গলের পথ ধরল অর্ণব। এই কয়েক ঘন্টার বৃষ্টিতে রাস্তাঘাট কাদায় পরিপূর্ণ। পথ চলতে একটু অসুবিধা হচ্ছে বটে। অর্ণব নিজেকে সামলে নিয়ে এগিয়ে চলল। টর্চের আলোটাও ধীরে ধীরে কমে আসছে। বৃষ্টির পর এই সময়ে জঙ্গলের পরিবেশটা নিস্তব্ধ হয়ে আছে। দূর থেকে ভেসে আসা প্রত্যেকটা আওয়াজ খুব কাছে বলে মনে হচ্ছে। এক একটা আওয়াজ যেন ভয় ধরিয়ে দিচ্ছে অর্ণবের মনে। শ্মশানের কাছে পৌঁছতে প্রায় গভীর রাত হয়ে গেল। দুটো চিতায় একসঙ্গে আগুন জ্বলছে। অর্ণব চারদিকে চোখ বোলাচ্ছে। দেখে মনে হচ্ছে সে
কাউকে খুঁজছে। একটা ফাঁকা জায়গায় গিয়ে ব্যাগটা খুলে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে চাইলো। ঠিক তখনই একজন তান্ত্রিক অর্ণবের সামনে চলে আসে। অর্ণব একটু ভড়কে যায়। কাউকে খুঁজছিস? কালী চণ্ডাল আছে? তুই কে? চণ্ডালকে কেন খুঁজছিস? মরা পোড়াতে হবে নাকি? আমি কে তা দিয়ে কি দরকার? যতটুকু জিজ্ঞেস করেছি ততটুকু বলুন। কালী চণ্ডাল কোথায় আছে জানেন? কালী চণ্ডালের নাম করতেই লোকটির পেছনে এসে দাঁড়িয়েছে সে। লোকটা কিছু বলতে গিয়েও থেমে গেল। আজা আজা বাবু, এদিকে আসুন। অর্ণব তার কাছে গিয়ে দাঁড়ালো। এনেছো যে জিনিসটা আনতে বলেছিলাম? না। মানে কি? তুমি তো বলেছিলে জিনিসটা রেডি আছে, তাই তো আমি এত দূর থেকে ছুটে এলাম। দেরি হয়ে গেছে। মানে? মানে আর কি, কাল রাতে একজন এসে 1000 টাকা দিয়ে নিয়ে গিয়েছে। আপনি তো 500 টাকা দেবেন বলেছেন, তাই দিয়ে দিয়েছি। কি বলছো কি এসো? তোমার সাথে আমার কথা হয়ে গেল, আমি আসছি বললাম, আর 500 টাকা আমি বাড়িয়ে দিতে পারতাম না? আস্তে আস্তে আস্তে, এত জোরে চেল্লাবেন না, এটা বেআইনি কাজ। লোক জানতে পারলে কেস খেয়ে যাব। দাদা বলুন তো, জিনিসটা দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, ওসব কাপালিকেরা না মন্ত্রতন্ত্র করতে। সেটা কি তোকে বলতে হবে নাকি? আমার জিনিসটা অন্য কাউকে কেন দিয়েছিস বল। আরে বাবা, আরে হ্যাঁ, আপনাকে দেখে কিন্তু আমি নয় না, নিশ্চয়ই গ্যারা করে আটকে গিয়েছেন। এই চুপ, বেশি কথা না বলে জিনিসটা নিয়ে আয় যা। এই জিনিসটার জন্য পুরো 5 বছর অপেক্ষা করেছি। ভারতবর্ষে এমন কোনো শ্মশান নেই যেখানে যাইনি। কালী চণ্ডাল বিশ্রী হাসি হেসে বলল, এত চিন্তা করবেন না, 1010 টাকা দিন, কাজ হয়ে যাবে। কি 400-500 টাকার জিনিসের জন্য 10,000 টাকা দিতে হবে? এই কাজ এত সহজ নয়। তাও আবার যে কারোর হলে চলবে না। আপনার জন্য অপঘাতে কে মরবে বলুন তো? হ্যাঁ, এই চুপ, বেশি কথা বলছিস। তুই নিজেই তো একটা চণ্ডাল, তাই না রে? হ্যাঁ, এই কথাটা আমার আগে মাথায় আসেনি কেন? মানে তুই তো আমাকে মুন্ডু জোগাড় করে দিতে পারিসনি, এবার তোর মুন্ডুটাই আমি নেব রে। কি 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 বলছেন সব? না 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 না, আমাকে মারবেন না, আমাকে মারবেন মারবেন না। নদীর পাড়ে বসে অর্ণব ব্যাগটা খুলে ব্যাগের ভেতরে থাকা জিনিসগুলো বের করছে। নদীর পানিতে ছলাৎ ছলাৎ শব্দ। অর্ণবের মনে পড়ে গেল সে তান্ত্রিকের কথাগুলো। অর্ণব গায়ে লাল শালু জড়িয়ে মাথায় লাল পট্টি বেঁধে বিশাল একটি বটগাছ তলায় ধ্যান করছে। হঠাৎ একজন তান্ত্রিক এসে বলল, কিরে, বোনকে খুঁজছিস? অর্ণব হতভম্ব হয়ে তাকিয়ে আছে তার দিকে। কত শ্মশানে শ্মশানে ঘুরে বেরিয়েছে সে, কত সাধু তান্ত্রিক কাপালিকদের সাথে দেখা হয়েছে তার। আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, কিন্তু উনি কিভাবে জানলো? অর্ণব বলল, হ্যাঁ, আমি আমার বোনকে খুঁজছি। আপনি কি জানেন আমার বোন কোথায় আছে? তোর বোন এই ধরাতেই আছে রে, পুনর্জন্ম হয়েছে তার। আমি কি আমার বোনকে খুঁজে পাবো? আমার বোনের সাথে কি আমার এই জন্মে দেখা হবে? হ্যাঁ, এই জন্মে তার সাথে তোর আবার দেখা হবে, কিছুক্ষণের জন্য হলেও দেখা হবে।
কবে, কোথায়? সেটা তো আমি বলতে পারবো না, তবে তুই চাইলে জানতে পারবি। বলুন না, আমায় কি করতে হবে? আমি সব করতে পারবো আমার বোনের জন্য। তোকে পঞ্চমুণ্ডর আসনে বসে ধ্যান করতে হবে। পঞ্চমুণ্ডী? একবারের জন্য ভয় পেয়ে যায় অর্ণব। ছোটবেলা থেকে শ্মশানে শ্মশানে ঘুরেছে সে। পঞ্চমুণ্ডীর সাধনা করতেও দেখেছে অনেক মানুষকে। তপস্যায় কোনো গড়বড় হয়ে গেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তবু সে সাহস সঞ্চয় করে বলে উঠল, আমি রাজি। বলুন, আমাকে কি করতে হবে? আমার কিন্তু কোনো দীক্ষা নেই। ভয় পাস না, এ তো সামান্য ব্যাপার। তোর বোন আবার কোথায় জন্ম নিয়েছে এতটুকুই জানতে চাস তো? এটা কোনো জটিল ব্যাপার না। দীক্ষার কথা বলছিস? তুই নিজেই নিজেকে দীক্ষা দিবি, নিজেই নিজের গুরু হবি। 5টি জন্তুর করটি জোগাড় করবি, অন্য কারো প্রতিষ্ঠিত আসন হলে কিন্তু হবে না। নিজেই আসন প্রতিষ্ঠিত করবি। 5 দিন ধরে সেই মুন্ডুর ওপর সাধনা করলে তুই তোর বোনকে দেখতে পাবি। তবে হ্যাঁ, মুন্ডুগুলো নদীর পানিতে ধুয়ে নিবি, কোনো গঙ্গা হলে হবে না রে। অর্ণবের ফোনে রিংটোন বেজে ওঠে। কল্পনা ছেড়ে ফোন রিসিভ করলো অর্ণব। হ্যালো, কোথায় তুমি? আর কতদিন এভাবে বনে জঙ্গলে আর শ্মশানে ঘুরে বেড়াবে? তুমি না বললে শেষ মুন্ডুটাও জোগাড় করে ফেলেছো? কই, এবার ফিরে এসো। অর্ণব কথার কোনো জবাব না দিয়ে ফোন কেটে দেয়। এখন কোনো কথা বলতে চায় না সে। ব্যাগ থেকে এক এক করে মুন্ডুগুলো বের করে অর্ণব। একটি সাপের মুন্ডু, একটি ব্যাঙের, একটি শেয়ালের, একটি বাদরের, অবশেষে একটি মানুষের মুন্ডু। এই মানুষের মুন্ডু খোঁজার জন্যই অর্ণব কালী চণ্ডালের কাছে এসেছিল। মানুষটিকে হতে হবে চণ্ডাল, আর তার অপঘাতে মৃত্যু হতে হবে, হোক সেটা আত্মহত্যা কিংবা খুন। সে প্রথমে সাপের মুন্ডুটাকে পানিতে ভেজালো। হঠাৎ শুনতে পেল ফুসফুস শব্দ করছে। খেয়াল করে দেখে হাতের ভেতর থেকে শব্দ হচ্ছে। অর্ণবের বুকের ভেতরটাই কম্পন সৃষ্টি হলো। তাড়াতাড়ি করে মুন্ডুটাকে ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিল অর্ণব। এভাবে করে প্রত্যেকটা মুন্ডু ভেজানোর সময় প্রত্যেকটা মুন্ডু ডেকে উঠছিল। শেষে মানুষের মুন্ডুটা ভিজাতে গিয়ে ভয়ঙ্কর এক শব্দ শুনতে পেল অর্ণব। তুই আমাকে মেরে ফেলবি শয়তান, আমি তোকে ছাড়বো না, আমি আবার ফিরে আসবো, তোর ঘাড় মোটকাবো দেখে নিস। অর্ণবের বুকটা কেঁপে উঠল। তাড়াতাড়ি করে ব্যাগের ভেতরে মুন্ডুটা ঢুকিয়ে বলল, মনের ভুল ছাড়া আর কি? মরা মুন্ডু কি কখনো কথা বলতে পারে নাকি? অর্ণব আসন প্রতিষ্ঠা করার জন্য একটা জায়গা খুঁজছে, কিন্তু এত বড় শ্মশানে কোথাও মনের মতো একটা জায়গা খুঁজে পাচ্ছে না। একজন কাপালিক ওকে দেখে হেসে উঠল। এরে, ধ্যান করবি? তা দীক্ষা টিক্ষা আছে নাকি? আমার কাছে আয়, আমি তোকে দীক্ষা দিচ্ছি। চুপ করুন তো মশাই, আমার আপনার দীক্ষার দরকার নেই। আমি নিজেই আমার গুরু, আমার কাজ আমি ঠিক করে নিতে পারবো। এখানে আপনি নাক না গলালেও চলবে। এমন সময় আবারও পকেটে তার ফোনটা বেজে ওঠে। কি হলো, তুমি ফোনটা কেটে দিলে কেন? কবে ফিরবে বলো? আমি এখনো আসন প্রতিষ্ঠা করতে পারিনি। শ্মশানের কোথাও একটুখানি জায়গা খুঁজে পাচ্ছি না। আমি আমার সাধনারে তো কাজে চলে এসে সব ছেড়ে চলে আসব। আচ্ছা, তুমি তো সবকিছু জোগাড় করে ফেলেছো, তাই না? তোমাকে শ্মশানে কেন আসন প্রতিষ্ঠা করতে হবে? তুমি বাড়িতেই চলে এসো, এখানে তুমি ভালোভাবে ধ্যান করতে পারবে। কি বলছো? বাড়িতে বসে ধ্যান করব? যদি কোনো অমঙ্গল হয়? আরে বাড়িতে বসে করবে মানে কি ঘরে বসেই করতে হবে? তুমি বাগানে বসে করো,
সেখানে তো তোমার আর তোমার বুনুর কত স্মৃতি জড়িয়ে আছে। সেখানে তোমার ধ্যান করতে আরো ভালো হবে। মন্দ বলনি, চলে আসছে তাহলে। বাড়িতে পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে গেল। অর্ণব ভাবল আগামীকাল রাতেই ধ্যানে বসবে। গভীর রাত, অর্ণব বিছানায় শুয়ে আছে। হঠাৎ একটি দুঃস্বপ্ন দেখে উঠে পড়ল সে। এসব আমি কি দেখছি? ও তো মারা গিয়েছে। সে রাত কোনোভাবেই ঘুমাতে পারল না অর্ণব। যখনই চোখ বন্ধ করছে তখনই সে দেখছে কালী চণ্ডাল একটি দা নিয়ে তাকে তাড়া করছে। পরদিন রাতে তার বাড়ির পেছনে একটি শিমুল গাছের নিচে দাঁড়িয়ে অর্ণব ভাবল এই গাছের সাথে কত কত স্মৃতি জড়িয়ে আছে তার ও তার বোনের। অর্ণব ঠিক করলো এই গাছের তলায় আসন পাতবে। কিছুক্ষণ পর অর্ণব 5 কোণার একটি ক্ষেত্র এঁকে 5টা মুন্ডু সেখানে পুঁতে দিল। এরপর বেদি বানালো। তারপর ধ্যানের জন্য বসলো। বুঝতে পারছে না কিভাবে ধ্যান শুরু করবে। তান্ত্রিক বলেছিল যেভাবে করবে তাতেই হয়ে যাবে, কোনো ধরনের ধরাবাঁধা নিয়ম নেই নাকি। তবে তিনি এ কথাও বলেছিলেন যদি ধ্যান সম্পন্ন হওয়ার আগে ভুলেও চোখ খুলে তবে তার মৃত্যু অবধারিত। ভয়ে অর্ণবের বুক ধুক ধুক করছে। অর্ণব চোখ বন্ধ করে মন্ত্র জপতে শুরু করলো। অনেকক্ষণ এইভাবেই করতে থাকে অর্ণব। একবারের জন্য বোনের ছবিটা দেখতে পাই, সাদা চাদরে মোড়ানো ভয়ঙ্কর একটি ছবি। একবারের জন্য কেঁপে উঠল অর্ণব। তান্ত্রিক বলেছিল অনেক ধরনের ভয়ভীতি দেখানো হবে, কিন্তু চোখ খোলা যাবে না। আরো বেশ খানিকক্ষণ পর আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করলো তার বোনের ছবিটি। আর এ যে সে মেয়েটা যার সাথে ট্রেনে আমার সাথে দুবার দেখা হয়েছে। বোন আমার, ইস, আর কটা দিন আগে যদি জানতে পারতাম তাহলে তোর সাথে আরো কিছুক্ষণ সময় কাটাতে পারতাম। তান্ত্রিক বলেছিল জীবনে একবার তোর সাথে দেখা হবে, কিন্তু সেটা এইভাবে হবে ভাবিনি। আমি আমি আবারও যাবো গোদলি পাড়ায়। আমি আমার বোনকে খুঁজে বের করবই। চোখ খুলতেই অর্ণব দেখলো কালী চণ্ডাল হাতে একটা বিশাল দা নিয়ে দাঁড়িয়ে আছে। তার মুন্ডুটি তার একটি হাতে আর অন্য হাতে দা। গলা থেকে বেয়ে বেয়ে পড়ছে রক্ত। কি ভয়ঙ্কর দৃশ্য! টাকা দিলি না, আমার মুন্ডুটাকে কেটে দিলে আজ তোর মুন্ডুটা আমি কাটবো। এইসব দৃশ্য অর্ণব আর সহ্য করতে পারছিল না। বোধহয় এখনই জ্ঞান হারাবে। বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়ল অর্ণব। সকালে যখন অর্ণবের জ্ঞান ফিরল তখন সে দেখল সামনে দেবশ্রী দাঁড়িয়ে আছে। অর্ণব খুশি হয়ে তাকে বলল, আমি পেরেছি দেবশ্রী, আমি পেরেছি আমার বোনকে দেখতে। জানো, ওর সাথে আমার দুবার দেখা হয়েছে। আফসোস আমি ওকে চিনতে পারিনি। দেবশ্রী বলল, তুমি তুমি খুন করেছো অর্ণব? তুমি কি বলছো এসব? আমি খুন করতে যাব কেন? তুমি যে মানুষটার মুন্ডুটা এনেছিলে সেটা ফরেনসিকে পাঠানো হয়েছে, আর সেটা জানতে পারা গেছে কালী চণ্ডালের করটি। ও, এখন বুঝেছি। এজন্যই তুমি আমাকে বাড়িতে ধ্যান করতে বলেছো। না, আমি তোমার সব পাগলামি সহ্য করেছি, কিচ্ছুটি বলিনি। ভেবেছি কদিন পর সব আপনা আপনি ঠিক হয়ে যাবে,
তুমি যাতে ভালোভাবে ধ্যান করতে পারো তার জন্য বাড়িতে ধ্যান করতে বলেছি, কিন্তু তুমি তো একটা জানোয়ারে পরিণত হয়েছো। তুমি মানুষ খুন করেছো। আরে ধুর, ছাড়ো তো, ওটা কোনো মানুষ ছিল নাকি? ওই চণ্ডাল নিজেও একটা জানোয়ার ছিল। হঠাৎ অর্ণব খেয়াল করলো দেবশ্রীর পেছনে পুলিশ। এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায় অর্ণব। অর্ণব দেবশ্রীকে বলল, দেবশ্রী, তুমি ওদেরকে ফেরাও। আমাকে যেতে হবে আমার বোনের সাথে দেখা করতে। আমাকে যেতে হবে আবার গুদুলি পাড়ায়।